ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি গোলাবর্ষণের পরও যুদ্ধবিরতি কার্যকর, দাবি ট্রাম্পের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের। এবং যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 11। ওয়াশিংটন ডিসিতে নতুন দফার শান্তি আলোচনা, অগ্রাধিকার পাবে সীমান্ত নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু। ট্রাম্প প্রশাসনের আমদানির ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত আইনি ধাক্কা, অবৈধ ঘোষণা আদালতের। আদায় করা ট্যারিফ ফিরিয়ে দেওয়ার নির্দেশ। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত, 3 পর্বতারোহীর মৃত্যু, আটকা পড়েছেন অন্তত 20 জন, জরুরি সতর্কতা জারি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথকাল, অমিত শাহের সঙ্গে বৈঠকে নাম চূড়ান্ত হবে আজ। মমতাকে অব্যাহতি দেয় রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান, অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছাবে দেশে। প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আগামী সপ্তাহে নির্ধারিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। আলোচনার মূল বিষয় থাকবে সীমান্ত নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন ইস্যু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও তেল আবিবের ব্যাপক বিমান ও ড্রোন হামলায় লেবাননে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 36 জন। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ বিজেপি নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করায় রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমবঙ্গ জুড়ে। সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া বিজেপি। এরই মধ্যে কলকাতায় এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দলনেতা চূড়ান্ত করা হবে। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরেও চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকেই বেছে নিতে পারে পদ্ম শিবির। আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। শুক্রবার সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুরোধ জানাবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য কেউ না থাকায় রাজ্যপালের হাতেই থাকবে শাসনভার। এদিকে বিধানসভা ভেঙে দিলেও নিজেকে সাবেক বলতে নারাজ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজের পরিচয়ে এখনো লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপির ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকায় প্রতিবাদ স্বরূপ পদ থেকে ইস্তফা দেননি মমতা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সঙ্গে অবিচার করা হয়েছে, এই কথা নিজের সমর্থকদের বোঝানোর জন্যই এমনটা করেছেন তৃণমূল নেত্রী। এমন অবস্থায় রাজ্য জুড়ে একটা অস্থিরতাও বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তামিলনাড়ুতে সরকার গঠন করতে না দিলে থালাপতি বিজয়ের দল টিভিকের সব MLA একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। বিধানসভা নির্বাচনে বিজয়ের টিভিকে 107 আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের অনুমতি দেয়নি গভর্নর। রাজ্যপালের বক্তব্য, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 সদস্যের সমর্থন এখনও নিশ্চিত করতে পারেনি দলটি। যদিও কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন পাওয়ার পাশাপাশি বাম দল ও ছোট দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি,
বাইরে থেকে সমর্থনে AIADMকে প্রধানের নেতৃত্বে সরকার গঠনের সমীকরণ বিবেচনায় রয়েছে। সরকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা দেয়। এ সময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এদিকে শুক্রবার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে মরণোত্তর ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন জামিল ও বৃষ্টি। বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার ফাঁকা থাকবে। গাজা সিটির পশ্চিমে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইসরায়েল সময় বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজার হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। ওই বাহিনীকে হামাস উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত 24 ঘন্টায় মোট 9 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের পক্ষে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সীমিত যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন রাশিয়া চায় ইউক্রেন যেন তাদের সামরিক কুচকাওয়াজকে নিরাপত্তা দেয়, তারপর আবার যুদ্ধ চালিয়ে যায়। ভিক্টোরি ডে উদযাপনে বিদেশি প্রতিনিধিদের মস্কো না যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ তেল স্টেশনে অষ্টমবারের মতো হামলা চালিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বড় আইনি ধাক্কা খেয়েছে। এক রায়ে এই শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট করেছেন এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি। কাজেই প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে মন্তব্য করা হয়। একই সঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। কঠিন নাগরিকত্ব আইন ও রেসিডেন্স পারমিট প্রক্রিয়ার জটিলতার চরম ভোগান্তিতে পড়েছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। 3রা মে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে পর্তুগালের বহুল আলোচিত নতুন নাগরিকত্ব আইন চূড়ান্ত অনুমোদন পায়। নতুন আইনে অভিবাসীদের নাগরিকত্বের জন্য বৈধ বসবাসের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। পাশাপাশি রেসিডেন্স পারমিট ইস্যু ও শর্তেও আনা হয়েছে কঠোরতা। এছাড়া দেশটিতে জন্ম নেওয়া অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রাপ্তিতেও যোগ হয়েছে নানা জটিল নিয়ম। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো প্রবাসী। পর্তুগাল ছাড়ছেন বিভিন্ন দেশের অভিবাসীরাও।